আধুনিক যুগে স্বামী বিবেকানন্দ শুধু যে পূর্ব ও পশ্চিমের মধ্যে মিলনের প্রকৃষ্ট সেতুস্বরূপ ছিলেন তা নয়, তিনি ভারতের অতীত ও বর্তমানের মধ্যেও সেতুর মতো এবং ভবিষ্যতের পথপ্রদর্শক ছিলেন। ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠতা ও বৈশিষ্ট্য সম্বন্ধে বিভিন্ন স্থানে তিনি অনেক কথাই বলেছেন। সমগ্র বিশ্বে সাম্য ও মৈত্রী স্থাপনের জন্যে ভারতীয় সংস্কৃতি প্রকৃষ্ট ভূমিকা গ্রহণ করবে, তাও তিনি করেছেন ঘোষণা। সেজন্যে ভারতীয় সংস্কৃতির বিশুদ্ধতা রক্ষা প্রথম প্রয়োজন। তার বাণী, সাংস্কৃতিক জীবনে পূর্ণতা বিধানের জন্যে প্রকৃতি অনুযায়ী আমাদের বেড়ে উঠতে হবে। আমাদের দেশে বিদেশি সমাজের প্রবর্তিত কর্মপন্থা অনুসরণ করা নিষ্ফল, বস্তুত তা অসম্ভব। আমরা পাশ্চাত্য বনতে পারি নে, কাজেই পাশ্চাত্য জাতির অনুকরণ আমাদের পক্ষে নিরর্থক। ভারতে আমাদের অগ্রগতির পথে দুটি বিরাট বাধা, প্রাচীন গোঁড়ামি ও বর্তমান ইউরোপীয় সভ্যতার উভয় সংকট। এই দুয়ের মধ্যে আমি ইউরোপীয় জীবনধারার পরিবর্তে সনাতন গোঁড়ামিরই পক্ষপাতী। প্রাচীনপন্থী অন্ধবিশ্বাসী মানুষ কুসংস্কারচ্ছন্ন ও স্থূলবুদ্ধি হতে পারে, কিন্তু তার মনুষ্যত্ব আছে, বিশ্বাস আছে, আত্মশক্তি আছে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আধ্যাত্মিকতা বিসর্জন দিয়ে যদি তোমরা জড়াশ্রয়ী পাশ্চাত্য সভ্যতার দিকে অগ্রসর হও, তাহলে ৩ পুরুষ পরে এই জাতির লোপ অনিবার্য। এর মেরুদণ্ড ভেঙে যাবে, জাতীয় সৌধের বুনিয়াদ ধসে পড়বে, ফলে সামগ্রিক ধ্বংস অবশ্যম্ভাবী। স্বামীজির এই দেখানো পথ আমরা কতটা অনুসরণ করতে পারলাম, তার কিন্তু এখন বিশ্লেষণের প্রয়োজন আছে। ভারতের উন্নতির পক্ষে বহু বিঘ্নের অন্যতম আমাদের এই উৎকট ধারণা যে পৃথিবীতে আমরাই একমাত্র শ্রেষ্ঠ জাতি। মনে রেখো যে প্রত্যেক জাতির কাছে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে, তাই আমাদের সকল জাতির কাছেই শিক্ষা গ্রহণ করতে হবে, সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমাদের শ্রেষ্ঠ বিধান দাতা মনু বলেছেন, উৎকৃষ্ট জ্ঞান এমনকি হীন জন্মা ব্যক্তির কাছ থেকেও অর্জন করতে হবে। অতএব মনুর যথার্থ বংশধরের মতো আমরা তার নির্দেশ অনুযায়ী ঐচ্ছিক ও পারত্রিক বিষয়ে জাতি নির্বিশেষে যে কোনো উপযুক্ত শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত থাকব। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় এক বাঙালির প্রচেষ্টা। এ নিয়ে চিঠি লিখেছেন কৃষ্ণা দাস, ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে। এপ্রিল মাসের বিষয় লিখতে গিয়ে বিশিষ্ট বাঙালির কথা মনে পড়ে গেল, যার কথা সচরাচর অনেকেই জানেন না। তিনি হলেন ব্রতচারী আন্দোলনের প্রবর্তক গুরু সদয় দত্ত। 1882 সালের 10ই মে অবিভক্ত ভারতের শ্রীহট্ট জেলার বীরশ্রী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। গুরুসদয় দত্ত ছিলেন বিশিষ্ট লোক সাহিত্য গবেষক, লেখক এবং ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি পেশাগত জীবনে ব্রিটিশ ভারতে আইসিএস ছিলেন। তার ব্রতচারী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল আদর্শ জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দের সংকল্প গ্রহণ করে তা নিষ্ঠার সাথে পালন করা। 1932 সালে গুরুসদয় দত্ত কর্তৃক প্রবর্তিত একটি সামাজিক, আধ্যাত্মিক ও শারীরিক উৎকর্ষ সাধনের আন্দোলন। লোকনৃত্য, লোকসঙ্গীত, শরীরচর্চা ও শ্রমের মাধ্যমে সুস্থ দেহ, সবল মন এবং চরিত্র গঠনের শিক্ষা, যার মধ্যে সংঘবদ্ধতা, ভ্রাতৃত্ববোধ এবং দেশের লোকসংস্কৃতির চর্চার একটি অনন্য জীবনশৈলী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শরীর ও মনের বিকাশ, আত্মসম্মান বৃদ্ধি এবং দেশপ্রেম জাগ্রত করা। বিদেশের উন্নত সমাজ ব্যবস্থা প্রায়ই তাকে মনে করিয়ে দিত পল্লী বাংলার অবহেলিত রূপ। শ্রমের মর্যাদা বর্ধনের জন্যে নিজ হাতে ধরলেন কোদাল ও কুঠার। ব্রতচারী আজ জাতির পরম সম্পদ। জীবন সংগ্রামে জয়ী হতে তিনি শিখিয়েছেন, দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও ভাগিব না, ভিক্ষা জীবিকা মাগিব না, বিলাসিতা ভাব পুষিব না। লিখেছেন কৃষ্ণা দাস,
ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে। সুকান্ত না, মিনতি দেব, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার এ মাসের বিষয় ভাবনার ডাকে আমি নতুন করে ভাবতে প্রয়াসী হলাম। যুগে যুগে এই বাংলায় জন্ম হয়েছিল রত্নসম বহু উজ্জ্বল নক্ষত্রের, যাঁদের আলোয় বাংলা তথা সমগ্র বিশ্ব আলোকিত হয়েছে স্বমহিমায়। বাঙালির শিশু শিক্ষা পাঠ থেকে আমি ক্রমাগত আলোকিত হতে হতে জানতে পেরেছি বাংলার পূর্বসূরি সেই সব মনীষীদের কথা, যাঁরা তাদের একক প্রচেষ্টায় অন্ধকারাচ্ছন্ন সমাজের কুসংস্কার দূর করে সমাজকে করেছেন শিক্ষার আলোকে আলোকিত, নারী জাতিকে দিয়েছেন মানুষের মর্যাদায় বেঁচে থাকার স্বীকৃতি। কেউ বা এক জীবনে সহস্র জীবনের কাজ করে বিশ্বের দরবারে নিজেকে খ্যাত করেছেন বিশ্বকবি হিসেবে। একজন পরহিতব্রতে নির্ভীক সন্ন্যাসী সাম্যের গানে জাগিয়ে তুলেছেন শুধু আপন জাতিকে নয়, বিশ্ব সংসারকে। স্বাধীনতা সংগ্রামী এক নির্ভীক বাঙালি তার নিজস্ব কৃতিত্বে লক্ষ লক্ষ মানুষকে জাগিয়ে তুলেছেন দেশ রক্ষার্থে। এমনইতর হাজারো মহামানবের জাতি। আমার বাংলা আমাকে শিখিয়েছে একক প্রচেষ্টায় আমি, আপনিও অন্তত বাংলার সংস্কৃতি, ঐতিহ্য বাঁচিয়ে রাখার প্রয়াসী হতে পারি, সাধ্যানুসারে নিজ পরিবার ও পরিচিতদের মধ্যে। বাংলার 12 মাসের 13 পার্বণের মধ্যে বেঁচে থাক আমার জাতির সুখ সমৃদ্ধি, আত্মতৃপ্তি, মহামিলন। আসছে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ সাথে নিয়ে নীল পুজো, চড়ক পূজা ও নববস্ত্র পরিধানে দেদার খাওয়া দাওয়া, কুশল বিনিময়। প্রত্যুষা আমি নববর্ষের প্রতি পূর্ণ সকালে বাংলার আলো গায়ে ও মনে মেখে নিজের সংস্কৃতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে সন্ধ্যা কাটাই। সারা বছরের শুভ অশুভ পূজা আর্চার সঠিক সময় নির্ধারণে একটি পাঁজি কিনি। সবশেষে মনে প্রাণে উদ্যোগী হই অতীতের যা কিছু জীর্ণ দীর্ণ ভুল ভ্রান্তি সব পরিত্যাগ করে নবধারায় নিজেকে ও বাংলার গরিমাকে ধরে রাখার প্রয়াসে ব্রতী হই। লিখেছেন মিনতি দেব, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, প্রতি বছরই নিয়ম করে নতুন আলোর গান শুনিয়ে বৈশাখ আসে আমাদের সামনে। বাংলা নববর্ষ মানেই আমাদের আপামর বাঙালিদের কাছে এক স্বর্ণালিক্ষণ। তাকে আমরা বরণ করে নিই সুগভীর ভালোবাসায়। নতুন বৈশাখের রঙে রসে আমরাও নিজেদেরকে নতুনভাবে রাঙিয়ে নিই, নতুন ভাবনায় ভাবিত হই। এই বাংলা বর্ষ বরণের সঙ্গে আরেকটি যে আবেগ কাজ করে তা হল কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হলেন আমাদের সেই অভিভাবক, যিনি আছেন বলে আমাদের কখনো অনাথ বলে মনে হয় না। তিনি আমাদের বাঙালিদের চিন্তন মননের জগৎকে, সাংস্কৃতিক পরিমণ্ডলকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, অগাধ বিস্ময় ভাবনায় উপনীত করে। এক জীবনে তিনি তার লেখনী দিয়ে এত সোনার ফসল সৃষ্টি করেছেন, তা পড়ে শেষ করতে আমাদের কয়েক জন্ম লেগে যাবে। সেই বিশ্বশ্রেষ্ঠ কবিগুরুর জন্ম এই বৈশাখ মাসেই। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে সারা বৈশাখ মাস জুড়ে আমরা যে মেতে থাকব তার বলার অপেক্ষা রাখে না। আমি নিজেও একটা সময় কেবল রবীন্দ্রনাথেই আচ্ছন্ন থেকেছি। রবীন্দ্রনাথের প্রশ্ন, 2 বিঘা জমি, পুরাতন ভৃত্য, সামান্য ক্ষতি, স্বপ্ন, সোনার তরী, অভিসার ইত্যাদি কবিতাগুলো আমার অত্যন্ত প্রিয় কবিতা। স্কুলে পড়ার সময় কতবার যে আবৃত্তি করেছে তার ইয়ত্তা নেই। কবিতাগুলোর দোলনা এখনও আমার হৃদয়কে অদ্ভুতভাবে দুলিয়ে যায়। এগুলো আজও আমার কাছে ঘুমপাড়ানি কলি। এই কবিতাগুলোর চরণ মনের মধ্যে ভাঁজতে ভাঁজতে নিজেকে ঘুমের দেশে নিয়ে যাই। এইভাবে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা আমার চলতেই থাকে। লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। মিহির কুমার মণ্ডল, 3-15 নিবেদিতা প্লেস, বেনাচিতি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, এ মাসের বিষয় দিয়েছ এক বাঙালির প্রচেষ্টা। আমরা জানি এই বাংলা শিক্ষায়, সংস্কৃতিতে, শিল্পে, বাণিজ্যে এগিয়েছে অনেক বাঙালির নিরলস প্রচেষ্টায়। তবে ঊনবিংশ শতকে কুসংস্কারে আচ্ছন্ন তথা অন্ধকারাচ্ছন্ন এই বাংলা যার প্রচেষ্টায় নবজাগরণে উদ্বুদ্ধ হয়, তিনি আমাদের রাজা রামমোহন রায়। স্বাধীনতার প্রেরণা ছিল তাঁর জীবনের বীজ মন্ত্র।
কুসংস্কারের বন্ধন থেকে ধর্ম, সমাজ, ব্যক্তি তথা জাতিকে মুক্ত করার যে দুর্বার শক্তি তিনি অর্জন করেছিলেন এবং জীবনব্যাপী যে সংগ্রাম করেছেন, তার মূলে ছিল স্বাধীনতাপ্রীতি। তিনি সমাজ সংস্কারের জন্য বহু উদ্যোগ নিয়েছিলেন এবং সফল হয়েছিলেন, কিন্তু যে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে তিনি দেশকে মুক্ত করেছিলেন তা হল সতীদাহ প্রথা নিবারণ। এই প্রথা নিবারণ করতে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়েছিল। প্রাচীনপন্থী কুসংস্কারাচ্ছন্ন ব্রাহ্মণগণ প্রবল বাধার সৃষ্টি করে। তিনি শাস্ত্র ঘেঁটে প্রমাণ করেন সতীদাহ প্রথা অনাচার এবং অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তারপর লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সহায়তায় এই কুপ্রথা নিবারণ করেন। তাই তো একটি উজ্জ্বল আলোক স্তম্ভরূপে তিনি মধ্যযুগীয় বিশ্বাস ও কুসংস্কারের দিক প্রান্ত বিস্তৃত তমিশ্রার পটে আলোকের বার্তা এনে আধুনিকতার দ্বার উন্মোচনে প্রধান পথিকৃৎ রূপে বরণীয় হয়ে আছেন। তিনিই প্রথম বাংলায় গদ্যের প্রবর্তন করেন। অবশ্য পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য ভাষাকে আরও সুন্দর রূপ দেন। তিনি উপলব্ধি করেছিলেন স্বাধীনতা লাভের উপযোগী না হলে স্বাধীনতা রক্ষা করা যায় না। তাই তিনি চেষ্টা করেছিলেন যুব সমাজের আত্মস্বাতন্ত্র্য বোধের উদ্বোধন, চেয়েছিলেন ব্যক্তিত্ব এবং মনুষ্যত্বের পূর্ণ বিকাশ সাধন। রামমোহনের এই বিশ্বাসকে কেন্দ্র করে কর্মপ্রচেষ্টা তাঁর বিস্ময়কর দূরদর্শিতার পরিচায়ক। তিনিই নবজাগৃতির ঋত্বিক তথা পথিকৃৎ। শুভ নববর্ষের প্রাক্কালে প্রত্যুষা পরিবারের সদস্যদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। লিখেছেন মিহির কুমার মণ্ডল। 3/15 নিবেদিতা প্লেস, পোস্ট বেনাচিতি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। ফুলকুমার বেরা কোজাগড়ি, বারচণ্ডীভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, রূপসী বাংলার প্রকৃতিকে পুষ্পে পল্লবে সাজিয়ে ঋতুচক্রের প্রথম কুশীলব বৈশাখ আসে আমাদের কাছে। এর আসার দিনে আমরা পালন করি নববর্ষ উৎসব, পালন করি বৈশাখী উৎসব। এক অতলান্ত গভীর সমুদ্র থেকে তুলে আনা বাণী নিয়ে বৈশাখ আসে আমাদের কাছে। সময়ের খাপে মলাট করে রাখা বৈশাখের গন্ধমাখা দিনগুলো আজ কেমন যেন বিবর্ণ হয়ে গেছে। এখন যেন কেমন সব খাপছাড়া হয়ে আমাদের সামনে দাঁড়াচ্ছে। আগে বৈশাখ এলেই মনের তন্ত্রীতে একটা ভালো লাগার ঘুঙুর বাজত ঝুমঝুম করে। সকালের সূর্যটাকে মনে হতো দিগ্বলয়ের এক রামধনু রঙের কুশীলব। সকালে গাছগাছালি ঘেরা বাগানে পাখির কুজন, আমের ভারে নুয়ে পড়া আম গাছের দোল খাওয়া, মৃদুমন্দ দক্ষিণা বাতাসের ছোঁয়া শরীরেও মনে বুলিয়ে যেত পরম মমতা মাখা পরশ। কুইলা ডাকা ভরে উঠে বাড়ির জমানো সব আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দিতাম। পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছি এর মূল উদ্দেশ্য মনের সমস্ত কলুষ কালিমাকে পুড়িয়ে নতুনভাবে পথ চলা শুরুর সূচনা করা। তারপর আদি জননী বৃক্ষদের গোড়ায় জল দিয়ে শ্রদ্ধা জানানো, গবাদি পশুদের স্নান করিয়ে তাকে আদর করা, তুলসীতলায় মাসব্যাপী জলদানের ব্যবস্থা করা, পুকুরে বড় মাছ ধরে দুপুরে ভুরি ভোজনের ব্যবস্থা করা, বিকেলে দোকানের হালখাতার শুভ মহরত অনুষ্ঠানে গিয়ে ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফেরা, সন্ধ্যায় পাড়ার অনুষ্ঠানে অংশগ্রহণ, সব আজ কেমন যেন দূরে সরে গিয়েছে। রবীন্দ্র জয়ন্তী উৎসব পালনের সেই অমলিন স্মৃতি আজও মনের মুকুলে দোলা দিয়ে যায়। হৃদয় উৎসারিত অনুভবের লালিমা মাখা সেই উপস্থাপনার অলিন্দে ছিল কৌতূহলী চন্দ্রমার সহস্র চুম্বন মাখা আবেগঘন প্রহরের নির্যাস। দল বেঁধে দেখতে যাওয়া অক্ষয় তৃতীয়ার চন্দন মেলা, নির্ভেজাল বন্ধুত্বের অমলিন দীপশিখা আজও অক্ষয় হয়ে আছে বৈশাখের স্মৃতি হয়ে মনের বিজন নীলাচলে। লিখেছেন ফুলকুমার বেরা, কোজাগড়ি, বারচণ্ডীভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখছেন, ক্ষুদিরাম বসুর স্বাধীনতা আন্দোলনের কাহিনী অবলম্বনে এক বাঙালির অন্যতম প্রচেষ্টার কথা আজ এখানে তুলে ধরব। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে কনিষ্ঠ ও নির্ভীক বিপ্লবী শহীদ। প্রসঙ্গত বলা যায় 1889 সালের 3রা ডিসেম্বর তিনি মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ত্রৈলোক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। ছোটবেলায় অনাথ হয়ে বোনদের কাছে লালিত পালিত হন। তিনি তমলুকের হ্যামিল্টন স্কুল ও মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে পড়াশুনো করেন।
অরবিন্দ ঘোষ ও ভগিনী নিবেদিতার বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে এবং ভগবদ্গীতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বিপ্লবী পথ বেছে নেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মাত্র 15 বছর বয়সে বিপ্লবী কর্মকাণ্ডে যোগ দেন। অনুশীলন সমিতিতে যোগ দিয়ে অরবিন্দ ঘোষ ও বারীন্দ্র ঘোষের সান্নিধ্যে এসে বোমা তৈরির কৌশল শেখেন। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনায় তিনি ও প্রফুল্ল চাকি বিহারের মুজফ্ফরপুরে যান। 1908 সালের 30 এপ্রিল কিংসফোর্ডের গাড়ি মনে করে ভুল গাড়িতে বোমা নিক্ষেপ করেন, যাতে 2 ব্রিটিশ মহিলা নিহত হন। ঘটনার পর প্রফুল্ল চাকি আত্মহত্যার পথ বেছে নেন এবং ক্ষুদিরাম ওয়াইনি স্টেশন থেকে গ্রেপ্তার হন। আদালতে বিচার চলতে থাকে। অবশেষে 1908 সালের 11 আগস্ট মাত্র 18 বছর 8 মাস 8 দিন বয়সে তার ফাঁসি কার্যকর হয়। ভারতের স্বাধীনতা আনয়নে তার এই প্রচেষ্টা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। লিখেছেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। কৃষ্ণেন্দু বিশ্বাস। ডক্টর শান্তনু ঘোষ, সূর্যসেন নগর, খড়দহ, কলকাতা থেকে লিখছেন, তোমার অভিনব এবং অনবদ্য বিষয় নির্বাচনকে স্বাগত জানাই। জন্ম তার 1931 সালের 6 এপ্রিল। বাংলা চলচ্চিত্রে অপরূপ ব্যক্তিত্ব। তিনি শ্রীমতী সুচিত্রা সেন। বাংলা ছায়াছবিতে তিনি মিসেস সেন নামেও বিশেষ পরিচিত ছিলেন। অধুনা বাংলাদেশের পাবনার ভাঙাবাড়ি গ্রামে তার জন্ম। অতঃপর পাবনার সরকারি বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন। ভারতীয় চলচ্চিত্রের গ্রেটা গার্বো রূপে কথিত সুচিত্রা সেন কিশোরীবেলায় অভিনয়ে স্থায়ী প্রতিভার স্বাক্ষর রাখবার স্বপ্ন দেখতেন। 1953 থেকে 1978 সাল সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে 60টি ছবিতে অভিনয় করেন। লিখেছেন ডক্টর শান্তনু ঘোষ, সূর্যসেন নগর, খড়দহ, কলকাতা থেকে। আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন? তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে। জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে 9749088189। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189। ফোন নাম্বারটি আরও একবার 9749088189। আমরা বাঙালিরা সমগ্র বিশ্ববাসীর তুলনায় একটি বিষয়ে ভীষণ রকম সৌভাগ্যবান। নিশ্চয়ই অনেকেরই ভ্রু কুঁচকে যাবে এই কথাটি শুনে। তাহলে ব্যাপারটা একটু খুলেই বলা যাক। পৃথিবীর আকাশে জাজ্বল্যমান রবি, তার কিরণেই আমরা আলোকপ্রাপ্ত হই। জীবকুলে প্রাণের সঞ্চার রবির কিরণে। এখানেই আমরা বাঙালিরা বাকি সবার থেকে আলাদা। আমাদের বাঙালিদের আকাশে 2 রবি জল করছেন। এক রবি প্রভাতে উদিত হয়ে সন্ধ্যায় অস্তগামী হন, আর এক রবি অহর্নিশ আমাদের চিন্তনে মননে জাগ্রত থাকেন, আমাদের প্রাণিত করেন। মানব মনের এমন কোনো অনুভূতি নেই যেখানে রবি রশ্মি প্রতিফলিত হয় না। আমাদের রবি রয়েছেন আমাদের রক্তে, মজ্জায়, মস্তিষ্কে, আমাদের হৃদয় সিংহাসনে। কেউ রবির হাত ধরে প্রাণের সঞ্জীবনী খুঁজে পান, আবার কেউ বা রবির কিরণে পৌঁছে যান তার কল্পনায় মাখা স্বপ্নের জগতে। আপামোর বাঙালি তার সমগ্র সত্তায় স্নাত হয় রবি কিরণে। হ্যাঁ, প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় কিন্তু এই নিয়েই। আপনারা কি ভাবছেন তা লিপিবদ্ধ করে ফেলুন এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। চিঠি পাঠাবেন এই ঠিকানায় airprotyusha@gmail.com অথবা সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। তাহলে পাঠিয়ে দিন আপনার লেখা 200 শব্দের মধ্যে। মে মাসের বিষয় রবি কিরণে।
প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল